নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার সাহু, সহশিক্ষক ইতিহাস বিষয়ক, যোধপুর পার্ক বয়েজ স্কুল, কলকাতা। আজকে আমি এই ক্লাসরুমে নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের অন্তর্গত শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ হলো আমার আলোচ্য বিষয়। চলো আমরা সবাই মূল পাঠ্যক্রমে যাই। চতুর্থ অধ্যায়ের শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে তোমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছ, কিন্তু এই সাম্রাজ্যবাদের অন্তর্গত প্রথম বিশ্বযুদ্ধ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অতি উল্লেখযোগ্য ঘটনা হলো প্রথম বিশ্বযুদ্ধ। 1914 খ্রিস্টাব্দে এই যুদ্ধ শুরু হয়েছিল এবং 1918 খ্রিস্টাব্দে এই যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। ইতিপূর্বে তোমরা বিভিন্ন শ্রেণীতে পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের যুদ্ধ বিদ্রোহ সম্পর্কে জানতে পেরেছ, কিন্তু সেই সকল যুদ্ধ বা বিদ্রোহগুলি থেকে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু সম্পূর্ণ পৃথক, কারণ এটি ব্যাপকতায় ও গভীরতায় অন্যান্য যুদ্ধ থেকে অনেক বেশি ছিল। তাছাড়া পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল এবং সেই জন্যই কিন্তু এটিকে প্রথম বিশ্বযুদ্ধ বা ওয়ার্ল্ড ওয়ার বলা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে 1870 খ্রিস্টাব্দ থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ঘটনা প্রবাহ ঘটে গিয়েছিল। এই সকল ঘটনা প্রবাহ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু তার মধ্যেই আমরা প্রথম বিশ্বযুদ্ধের কারণ জানতে পারব। এই 1870 থেকে 1913 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হচ্ছে সশস্ত্র শান্তির যুগ, কারণ শান্তির আড়ালে যুদ্ধের প্রস্তুতি, এবং সেই জন্যই এত বড় একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমরা এবার প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে আলোচনা করব। কারণ বা পটভূমি, কজেস অর ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রথম বিশ্বযুদ্ধের কারণ নিয়ে পণ্ডিত মহলে নানা বিতর্ক রয়েছে। এ সংক্রান্ত বহু মতবাদের সৃষ্টি হয়েছে। আমরা এই সকল মতবাদ থেকে সংক্ষিপ্ত কতকগুলো বিষয় উল্লেখ করব, যা থেকে আমরা এই যুদ্ধের পটভূমি সম্পর্কে ধারণা করতে পারি। আমি প্রথম যে কারণটি বলবো সেটি হচ্ছে অতৃপ্ত জাতীয়তাবাদ বা ইনস্যাটিয়েবল ন্যাশনালিজম। প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান কারণ হলো অতৃপ্ত জাতীয়তাবাদ, মানে যে কিছু কিছু দেশের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়েছিল, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি বা তাদের সেই জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা পরিতৃপ্ত লাভ করেনি, এবং সেই জন্যই এই ধরনের জাতীয়তাবাদকে অতৃপ্ত জাতীয়তাবাদ বলে। তোমরা ইতিপূর্বেই প্রথম অধ্যায় পড়েছ, ফরাসি বিপ্লব পড়েছ। সেখান থেকে আমরা ফরাসি বিপ্লবের মহান বাণী সাম্য, মৈত্রী ও স্বাধীনতা জানতে পারি। এই বাণীর দ্বারা অনুপ্রাণিত হয়ে বহু জাতি, এখানে জাতি বলতে নেশান বা দেশ, স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবি জানায়। যেমন তোমরা থার্ড চ্যাপ্টারে জার্মানির ঐক্য আন্দোলন পড়েছ। সেখানে ফ্রান্সের সঙ্গে জার্মানির স্যাডানের যুদ্ধ হয়েছিল 1870 খ্রিস্টাব্দে। সেই যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছিল।
ফ্র্যাঙ্কফুর্টের সন্ধির মাধ্যমে জার্মানি ফ্রান্সের আলসেস ও লোরেন অঞ্চল কেড়ে নিয়েছিল। তাই স্বভাবতই ফ্রান্স এই দুটি অঞ্চল পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। অনুরূপভাবে ইতালির দুটি অংশ, ম্যাপটার দিকে একটু দেখো তোমরা, ইতালির দুটি অংশ ট্রেন্টিনো ও ট্রিয়েস্ট এই দুটি এই অস্ট্রিয়ার দখলে ছিল। তাই ইতালি বদ্ধপরিকর ছিল এই দুটি অংশ পুনরুদ্ধার করতে। ঠিক অনুরূপভাবে অন্যান্য দেশগুলোর মধ্যেও কিন্তু এই রকম একটা জাতীয়তাবাদী চেতনা ছিল। 1878 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির দ্বারা বলকান জাতীয়তাবাদের কোনো সমস্যার সমাধান হয়নি, বরং তা আরও বৃদ্ধি পেয়েছিল। এই ধরনের অতৃপ্ত জাতীয়তাবাদী চেতনা প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি করেছিল। আমরা দ্বিতীয় কারণে আসছি, উগ্র জাতীয়তাবাদ বা র্যাডিক্যাল ন্যাশনালিজম। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র ও স্বার্থপর জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। সব জাতি নিজের দেশ এবং জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করতে থাকে। জার্মানরা মনে করত তারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি, টিউটনিক থেকে সৃষ্ট, তাই তারা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে অন্যান্য জাতিকে শাসন করবার অধিকার জার্মানদের রয়েছে। তেমনি হোমারলি তিনি অ্যাংলো স্যাক্সন জাতির তত্ত্ব প্রচার করতে শুরু করেন। ফরাসিরা ল্যাটিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করতে শুরু করে। এইভাবে প্রত্যেকটি দেশ নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করত এবং মনে করা শুধু নয়, তাদের নিজেদের এই শ্রেষ্ঠত্ব অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলে আরেকটি যুদ্ধের পথ তৈরি হয়। এবারে আসছি আমরা 3 নম্বর কারণ, ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা, কলোনিয়াল অ্যান্ড কমার্শিয়াল রাইভেলরি। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ থেকে ইউরোপের বিভিন্ন দেশ বাণিজ্যের স্বার্থে উপনিবেশ দখল করার প্রতিযোগিতায় নেমে পড়ে, যা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ নামে পরিচিত। এটা তোমরা এই অধ্যায়ের শুরুতেই পড়েছ, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ফলে যে সকল দেশে কলকারখানা তৈরি হয়েছিল সেখানে প্রচুর পরিমাণ পণ্য উৎপাদিত হয়। আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এই সকল উদ্বৃত্ত পণ্যের বাজার এবং নিজ নিজ দেশের কলকারখানার জন্য সস্তায় কাঁচামাল ও শ্রমিক সংগ্রহের জন্য উপনিবেশ বিস্তারে তারা মনোযোগী হয়। ফলে বিভিন্ন দেশের মধ্যে একটা ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, যা আন্তর্জাতিক শান্তিকে বিঘ্নিত করে এবং যুদ্ধের পরিবেশ তৈরি করে। 4 নম্বর হচ্ছে সামরিক প্রতিযোগিতা, মিলিটারি কম্পিটিশন। পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস থেকে বিভিন্ন ইউরোপীয় শক্তিবর্গ আত্মরক্ষার জন্য সমরসজ্জা ও সামরিক প্রতিযোগিতা শুরু করে। যেমন ফ্রান্স আলসেস ও লোরেন অঞ্চল পুনরুদ্ধার করবার জন্য সে সৈন্য সমাবেশ করতে শুরু করে। আবার জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম তিনি সারা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করবার জন্য বিশাল পরিমাণ সৈন্য সমাবেশ করে। এতে ফ্রান্স আরও আতঙ্কিত হয়ে পড়ে। ফ্রান্সের উপলব্ধি হয় যে এতে তো সে আলসেস লোরেন অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে না, ফলে সে আরও বেশি সৈন্য সংখ্যা বাড়িয়ে দেয়। জার্মানিও অনুরূপ সৈন্য সংখ্যা বাড়ায়। এর ফলে ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা দীর্ঘকাল ব্যাপী অস্বাস্থ্যকর সামরিক প্রতিযোগিতা শুরু হয়। ঠিক সেই রকম অন্যান্য দেশ, রাশিয়া, ইতালি, অস্ট্রিয়া, ইংল্যান্ড সবাই প্রচুর পরিমাণ সমরাস্ত্র তৈরি করে ও সৈন্য সমাবেশ তৈরি করে। এই সমরাস্ত্র তৈরি এবং সৈন্য সমাবেশ একটি বৃহত্তর যুদ্ধের পরিবেশ তৈরি করেছিল, সে বিষয়ে কোনো আমরা সন্দেহ নেই। আমরা নেক্সট টপিকসে আসছি, পরস্পর বিরোধী শক্তি জোট, কনফ্লিক্টিং অ্যালায়েন্সেস। 1870 থেকে
14 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পরস্পর বিরোধী নানা শক্তি জোট গড়ে ওঠে। আমি পরপর আলোচনা করছি। 1872 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার মধ্যে 3 সম্রাটের চুক্তি স্বাক্ষরিত হয়। এই জার্মানি, রাশিয়া, অস্ট্রিয়া 3 সম্রাটের চুক্তি। খ 1879 খ্রিস্টাব্দে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়, ইংরেজিতে যাকে বলে ডুয়েলস অ্যালায়েন্স। এই যে জার্মানি আর অস্ট্রিয়া, এই দ্বিশক্তি চুক্তি। গ 1882 খ্রিস্টাব্দে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে ত্রিশক্তি চুক্তি ট্রিপল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয়। 1884 খ্রিস্টাব্দে জার্মানি ও রাশিয়ার মধ্যে পুনর্নবীকরণ চুক্তি বা রিইউনিয়ন প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে একটা বিষয় দেখো, এই যে জার্মানি, আমরা একটু থার্ড চ্যাপ্টারে চলে যাই, যেখানে জার্মানির ঐক্য আন্দোলন আলোচনা করেছিলাম। জার্মানিকে ঐক্যবদ্ধ করবার জন্য বিসমার্ক ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বা রক্তলৌহ নীতি বা যুদ্ধবিগ্রহ নীতি অনুসরণ করেছিলেন, এটা তোমরা জানো। কিন্তু 1870 খ্রিস্টাব্দে যেই জার্মানির ঐক্যবদ্ধ সম্পূর্ণ হলো, তখন কিন্তু বিসমার্ক ঘোষণা করলেন যে জার্মানি ওয়াজ আ স্যাটিয়েটেড কান্ট্রি, অর্থাৎ জার্মানি হলো পরিতৃপ্ত দেশ, সে আর কোনো রাজ্য বিস্তার করবে না বা যুদ্ধবিগ্রহ নীতি নেবে না। তাহলে সে চায় কি? শান্তি এবং স্থিতাবস্থা। কিন্তু বিসমার্ক এটা জানতেন যে ফ্রান্স যে কোনো সময় অন্যান্য বন্ধুদের সাহায্যে জার্মানির কাছ থেকে আলসেস এবং লোরেন অঞ্চল পুনরুদ্ধার করবে, যেটা সেডানের যুদ্ধের মাধ্যমে জার্মানি লাভ করেছিল। তাই বিসমার্কের প্রধান লক্ষ্য হচ্ছে ফ্রান্সকে আইসোলেটেড করে রাখা, অর্থাৎ বন্ধুহীন করে রাখা। তোমরা এই যে এটা দেখো, এখানে এই যে জার্মানি, দেখো জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া। তাহলে এই যে ফ্রান্স আছে, এদের পার্শ্ববর্তী দেশগুলো ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, ইতালি, এই 4 জনের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করা যায়, তাহলে জার্মানিকে একটা চারপাশে বন্ধুত্ব বলয়ে আটকে রাখবে এবং ফ্রান্স সম্পূর্ণ বন্ধুহীন হয়ে থাকবে, অর্থাৎ আইসোলেটেড হয়ে থাকবে। এই জন্য কিন্তু বিসমার্ক বিভিন্ন দেশের সঙ্গে নানা ধরনের চুক্তি স্বাক্ষরিত করেছিল। তার মধ্যে 3 সম্রাটের চুক্তি, দ্বিশক্তি চুক্তি, পুনর্নবীকরণ চুক্তি এবং এগুলোর মিলিত ফল হলো ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্স, যা ছিল প্রথম বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি। কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত কাইজার দ্বিতীয় উইলিয়াম যখন ক্ষমতায় এলেন, তখন তিনি বিসমার্কের অনুষ্ঠিত এই পররাষ্ট্রনীতি সম্পূর্ণ বাতিল ঘোষণা করলেন। যে ক্ষেত্রে বিসমার্ক ঘোষণা করেছিলেন জার্মানি ওয়াজ আ স্যাটিয়েটেড কান্ট্রি, অর্থাৎ জার্মানি হলো পরিতৃপ্ত দেশ, কিন্তু কাইজার উইলিয়াম ঘোষণা করলেন কি? জার্মানি ওয়াজ নট আ স্যাটিয়েটেড কান্ট্রি, অর্থাৎ জার্মানি পরিতৃপ্ত দেশ নয়। তাহলে জার্মানি কি চায়? জার্মানি চায় বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করতে, এবং এই বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করবার জন্য নৌনীতি এবং ঔপনিবেশিক নীতি তিনি নিয়েছিলেন। এই যখনই নৌনীতি এবং ঔপনিবেশিক নীতি তিনি গ্রহণ করলেন, তখন কিন্তু ইংল্যান্ড বা ফ্রান্স এবং রাশিয়া এরা জার্মানির কিন্তু বন্ধুত্ব থেকে সরে এলো। প্রথমে রাশিয়া সরে এলো, যেই রাশিয়া সরে এলো, দেখো ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ফরাসি রুশো চুক্তি স্বাক্ষরিত হলো। এই প্রায় 20 বছর পর ফ্রান্স প্রথম একজন বন্ধু পেল। অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির চুক্তি হয়নি, কিন্তু একটা মৌখিক সহমতি এসেছিল যে যেহেতু ইংল্যান্ডের যাবতীয় উপনিবেশ সমুদ্রের উপর নির্ভরশীল, তাই জার্মানি কখনোই নৌনীতি গ্রহণ করবে না, অর্থাৎ জার্মানি সাম্রাজ্য বিস্তার করবে স্থল বিভাগে, সমুদ্র পথে নয়।
তাই ইংল্যান্ডের সঙ্গে বন্ধুত্ব ছিল। কিন্তু যেই কাইজার উইলিয়াম নৌনীতি এবং ঔপনিবেশিক নীতি গ্রহণ করলো, তখন সঙ্গে সঙ্গে কিন্তু বিসমার্ক তিনি তার জায়গা থেকে কিন্তু সরে এলেন। কাইজার দ্বিতীয় উইলিয়াম তার জায়গা থেকে সরে এলেন এবং সরে এসে সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হলেন। ইংল্যান্ড ক্ষুব্ধ হলো, ক্ষুব্ধ হয়ে কিন্তু জার্মানির মিত্রতা থেকে সরে এলো এবং জার্মানি মিত্রতা থেকে সরে আসার ফলে তার ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের একটা চুক্তি হলো এবং এই তিনটে দেশ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া 1907 খ্রিস্টাব্দে তারা তৈরি করলো ত্রিশক্তি মৈত্রী ট্রিপল আঁতাত। এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের আরেকটি গোষ্ঠী। অর্থাৎ এই ত্রিশক্তি মৈত্রী এবং ত্রিশক্তি চুক্তি, এই দুটো শিবিরের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এইভাবে বিশ্বযুদ্ধের পূর্বে সমগ্র পৃথিবী দুটি সশস্ত্র শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। চলো আমরা একটু বোর্ড ওয়ার্ক করি এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থান কেমন ছিল আমরা সেই মানচিত্রের মাধ্যমে একটু দেখে নিই। এবারে আমরা মানচিত্রের সাহায্যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের বিভিন্ন দেশের অবস্থান কেমন ছিল সেটা জেনে নেব। আর তার সঙ্গে সঙ্গে আমরা যে পূর্বাঞ্চল বা বলকান অঞ্চল কোনটাকে বলে সেটা জানবো এবং বিভিন্ন চুক্তিগুলো কিভাবে বিভিন্ন দেশের মধ্যে হয়েছিল সেটাও আমরা জানবো। চলো আমরা ম্যাপে যাচ্ছি। এই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপের মানচিত্র। জার্মানি, রাশিয়া, গ্রেট ব্রিটেন যাকে আমরা ইংল্যান্ড বলছি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য, মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী বৃহৎ যে দেশগুলো রয়েছে। আচ্ছা, এটা তো ইউরোপের মানচিত্র। এই ইউরোপের মানচিত্রের পূর্ব দিকের যে অংশ সেইটাকেই বলা হচ্ছে পূর্বাঞ্চল বা বলকান অঞ্চল। এরা জাতিতে ছিল স্লাভ বা বলকান এবং ধর্মে ছিল খ্রিস্টান। আমি একটু বড় আঁক করছি, সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এইটা ইউরোপ মহাদেশ, ইউরোপ কন্টিনেন্ট। এটা এশিয়া, এশিয়া মহাদেশ। আর এটা আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। এই তিনটে মহাদেশ। এই ইউরোপ মহাদেশের এই যে পার্টটা, এইটাকে বলা হচ্ছে পূর্বাঞ্চল বা ইস্টার্ন জোন। এখানে রয়েছে রোমানিয়া, বেলগ্রেড, এইসব দেশগুলো, সার্বিয়া ইত্যাদি দেশগুলো এখানে, মন্টেনিগ্রো ইত্যাদি দেশগুলো এখানে রয়েছে। আর আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের এই যে অংশটা, আফ্রিকার এই অংশ, ইউরোপের এই অংশ, আফ্রিকার কিছু অংশ, এশিয়ার এই কিছু অংশ নিয়ে তৈরি হয়েছিল এই যে অটোমান সাম্রাজ্য। দেখো এখানে জেরুজালেম, যিশু খ্রিস্টের বার্থ প্লেস, মক্কা মদিনা ইসলাম ধর্মের পবিত্র তীর্থক্ষেত্র, এই দুটো জায়গাতে খ্রিস্টান এবং ইসলাম উভয় সম্প্রদায়ের মানুষ তীর্থ করতে যেত, কোনো সমস্যা ছিল না। কিন্তু দ্বিতীয় আব্দুল হামিদের সময়ে অটোমান শাসক যারা, তারা এই পূর্বাঞ্চলের উপর কিন্তু তারা একটা ইসলামিক অত্যাচার শুরু করে। এর পরিপ্রেক্ষিতে রাশিয়া দেখো এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে চায়। আর ইংল্যান্ড, ফ্রান্স রাশিয়ার অভিসন্ধি বুঝতে পেরে তাকে বাধা দিতে চায়। তাহলে রাশিয়া এই অংশে প্রবেশ করতে যাচ্ছে, ইংল্যান্ড ফ্রান্স বাধা দিতে চাচ্ছে, তুরস্কের নেতৃত্বে এই অঞ্চলে অত্যাচার চলছে। আর এখানকার যে দেশগুলো তারা স্বাধীনতার দাবি জানাচ্ছে। এই যে জটিল যে বিষয়টা, এটাই হচ্ছে কিন্তু বলকান সমস্যা। এই বলকান সমস্যার সমাধানের জন্য 1878 খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস আহ্বান করা হয়েছিল এবং সেখানে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু সেই চুক্তিতে এই সকল দেশের যে স্বাধীনতার চেতনা সেটাই কিন্তু বাস্তবায়িত করা হয়নি। ফলে এই বার্লিন সমস্যা এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা পথ তৈরি করেছিল। এবারে আমরা বিভিন্ন যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই বিষয়গুলো নিয়ে আসছি। দেখো
এই যে দেখো, জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। ত্রিশক্তি চুক্তি, ট্রিপল অ্যালায়েন্স, ত্রিশক্তি মৈত্রী, ট্রিপল আঁতাত। জার্মান, রাশিয়া এবং অস্ট্রিয়া এদের মধ্যে স্বাক্ষরিত হলো তিন সম্রাটের চুক্তি। জার্মানি এবং অস্ট্রিয়া দ্বিশক্তি চুক্তি। জার্মানি, অস্ট্রিয়া, ইতালি ত্রিশক্তি চুক্তি। জার্মানি, রাশিয়া পুনর্নবীকরণ চুক্তি। এইগুলোর ফলশ্রুতি হচ্ছে ত্রিশক্তি চুক্তি। কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিকের ফলে রাশিয়া জার্মানির মিত্র বলয় থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ফ্রান্সের সঙ্গে ইঙ্গো ফরাসি রুশো চুক্তি স্বাক্ষরিত হলো। এই 20 বছর পর ফ্রান্স প্রথম বন্ধু পেল। আবার ইংল্যান্ডও বেরিয়ে গিয়ে ফ্রান্সের সঙ্গে ইঙ্গো ফরাসি চুক্তি স্বাক্ষরিত হলো। এই দুটো মিলে তৈরি হলো ত্রিশক্তি মৈত্রী। এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইউরোপ দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। আশা করি তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের আগে পুরো অবস্থানটা তোমরা বুঝতে পেরেছ। এবারে আসছি আমি নেক্সট কারণ, সংবাদপত্রের ভূমিকা, রোল অফ জার্নালিজম। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এক শ্রেণীর সংবাদপত্র মিথ্যা, বিকৃত ও দায়িত্বহীন সংবাদ পরিবেশন করতে থাকে, যার ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস বৃদ্ধি পেতে থাকে এবং যুদ্ধের উন্মাদনা সৃষ্টি হয়। সাধারণত আমরা জানি কি, সংবাদপত্রের কাজ হচ্ছে প্রকৃত তথ্যকে উপস্থাপন করা, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর অধিকাংশ সংবাদপত্র বা সাংবাদিক তাদের নিজস্ব কর্তব্য ভুলে গিয়ে অসত্য তথ্য পরিবেশন করে বিশ্বে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছিল। মানে এই ধরনের সংবাদপত্রকে বলা হয় ইয়েলো জার্নালিজম বা পিত সাংবাদিকতা। এবারে আসছি আমরা 7 নম্বর কারণ, কাইজার দ্বিতীয় উইলিয়ামের দায়িত্ব, রেসপন্সিবিলিটি অফ কাইজার উইলিয়াম টু। আমরা আগেই আলোচনা করেছি যে বিসমার্কের রাজনৈতিক দর্শন থেকে বিপরীত মেরুতে অবস্থিত কাইজার দ্বিতীয় উইলিয়াম, তিনি ঘোষণা করলেন জার্মানি পরিতৃপ্ত দেশ নয়, জার্মানি বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়। তার এই নীতিকে বলা হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক বা ওয়ার্ল্ড পলিটিক্স। এই ওয়ার্ল্ড পলিটিক বা ওয়ার্ল্ড পলিটিক্সের দুটো ভাগ, একটা হচ্ছে নৌনীতি আর একটা ঔপনিবেশিক নীতি। এই দুটো নীতি গ্রহণ করার ফলে রাশিয়া, ইংল্যান্ড জার্মানির পাশ থেকে সরে গিয়ে ফ্রান্সের সঙ্গে যোগ দেয় এবং গড়ে ওঠে ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাত। সুতরাং প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনে কাইজার দ্বিতীয় উইলিয়ামের দায়িত্বকে আমরা অস্বীকার করতে পারি না। এবারে আসছি আমরা 8 নম্বর কারণ, কয়েকটি আন্তর্জাতিক সংকট, সাম ইন্টারন্যাশনাল ক্রাইসিস। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে আন্তর্জাতিক ক্ষেত্রে কতগুলো সংকট তৈরি হয়, যেমন মরক্কো সংকট, আগাদির সংকট, বলকান সংকট। যদিও এই সংকটগুলো কিন্তু মিটে গিয়েছিল, কিন্তু এগুলো থেকে বৃহৎ শক্তিবর্গের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, যা যুদ্ধের পথকে মসৃণ করেছিল। তাহলে এই যে আমরা 8টা কারণ আলোচনা করলাম, এই 8টা কারণ থেকে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু যুদ্ধ শুরু হয়নি। সুতরাং যুদ্ধ শুরু হওয়ার জন্য একটা প্রত্যক্ষ কারণ দরকার। সেই প্রত্যক্ষ কারণটা হলো সেরাজেভো হত্যাকাণ্ড। আমরা প্রত্যক্ষ ডাইরেক্ট কজ সেরাজেভো হত্যাকাণ্ড। 1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী যুবরাজ এবং তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে আসে। এই সেরাজেভো শহর, এখানে তারা বেড়াতে এসেছিলেন এবং সেখানে সার্বিয়ার একটি সন্ত্রাসবাদী দল, দলটির নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ, এর সদস্য ছিলেন ন্যাভ্রিলো প্রিন্সিপ। তিনি তাদের হত্যা করেন। এই ঘটনা সেরাজেভোর হত্যাকাণ্ড নামে পরিচিত। ইতিপূর্বে
অস্ট্রিয়ার সঙ্গে সার্বিয়ার দ্বন্দ্ব চলছিল, তাই অস্ট্রিয়া এই ঘটনার জন্য সার্বিয়াকে দায়ী করে এবং কতগুলো শর্ত পূরণের দাবিতে একটি চরমপত্র সার্বিয়ার কাছে পাঠায় এবং এই দাবিগুলো পূরণের জন্য সার্বিয়াকে 48 ঘন্টা সময় দেওয়া হয়। সার্বিয়া কিন্তু তার সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী দাবিগুলো ছাড়া অধিকাংশ দাবি মেনে নেয়, অর্থাৎ যে দাবিগুলো মানলে তার স্বাধীনতা বিপন্ন হবে বা স্বাধীনতা ক্ষুণ্ণ হবে সেই দাবিগুলো বাদ দিয়ে বাকি সমস্ত দাবি মেনে নেয়। কিন্তু অস্ট্রিয়া তা অগ্রাহ্য করে 28শে জুলাই সার্বিয়া আক্রমণ করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এক পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া, এরা মিত্রপক্ষ বা অ্যালাইড পাওয়ার নামে পরিচিত। পরে ইতালি আগে আমি বলেছি ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি চুক্তি গ্রুপে ছিল। ইতালি সেই পক্ষ ত্যাগ করে এদের সঙ্গে যোগ দেয়, আর দেয় রোমানিয়া, চীন, জাপান, পর্তুগাল, আমেরিকা এই মিত্রপক্ষে যোগ দিয়েছিল। অপরদিকে ছিল জার্মানি, অস্ট্রিয়া, নতুন করে যোগ দিল তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি রাষ্ট্র জোট, এরা অক্ষশক্তি বা কেন্দ্রীয় শক্তি নামে পরিচিত। এইভাবে মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এবারে দেখো, আমি তোমাদের একটা সময় সারণী দিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা পর্যন্ত কি কি ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটেছিল। 1870 খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে স্যাডানের যুদ্ধ। 1877 খ্রিস্টাব্দে হয়েছিল রাশিয়া কর্তৃক তুরস্ক আক্রমণ। 1878 খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস। 1879 খ্রিস্টাব্দে জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিশক্তি চুক্তি। 1882 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ত্রিশক্তি চুক্তি। 1884 খ্রিস্টাব্দে জার্মানি ও রাশিয়ার মধ্যে পুনর্নবীকরণ চুক্তি। 1894 খ্রিস্টাব্দে ফরাসি রুশো চুক্তি। 1904 খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি চুক্তি। 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে ত্রিশক্তি মৈত্রী। 1912 খ্রিস্টাব্দে প্রথম বলকান যুদ্ধ। 1913 খ্রিস্টাব্দে দ্বিতীয় বলকান যুদ্ধ। আর 1914 খ্রিস্টাব্দে 28শে জুন সিরাজেভ হত্যাকাণ্ড হয়েছিল। 1914 খ্রিস্টাব্দের 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এবার দেখো, আমি তোমাদের একটা সংখ্যাতাত্ত্বিক সারণী দিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী দেশগুলোর মোট সৈন্য সংখ্যা কত ছিল, কতজন মারা গিয়েছিল, আহত কত হয়েছিল, গ্রেপ্তার বা আটক কত হয়েছিল, মোট হতাহত কত, আর অংশগ্রহণকারী দেশের হতাহতের শতকরা হিসাবে একটা পার্সেন্টেজ আমি দিয়েছি। দেখো, এটা দুটো গ্রুপ, উপরে আছে ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আঁতাত, আর নিচে আছে ত্রিশক্তি চুক্তি বা অক্ষশক্তি। এই ত্রিশক্তি মৈত্রীর মধ্যে যে সকল দেশ ছিল রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, আমেরিকা, জাপান, পর্তুগাল, মন্টেনিগ্রো, তাদের একটা আমি তালিকা দিলাম। আর ত্রিশক্তি চুক্তি বা অক্ষশক্তির মধ্যে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, তাদেরও একটা তালিকা দিলাম। এই দুটো তোমরা পড়লে হতাহতের সংখ্যাটা তোমরা জানতে পারবে এবং সামরিক অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আলোকপাত করতে পারবে। এই হলো মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পটভূমি, সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এখান থেকে নানা টাইপের প্রশ্ন আসে। তোমরা মূলত বড় যেটা প্রশ্ন আসে প্রথম বিশ্বযুদ্ধের কারণ, এছাড়া দুটো বিষয় আসে, আমি একটা বিষয় বিস্তৃতভাবে আলোচনা করেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে কিভাবে ইউরোপ দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। আর সিরাজেভ হত্যাকাণ্ডের উপর প্রশ্ন হতে পারে। এইগুলো তোমরা এই পিপিটি শুনবে, দেখবে, ভালো করে উপলব্ধি করবে, বইটা ভালো করে পড়বে এবং তারপরে আমাদের পরবর্তী ক্লাসরুমে জন্য তোমরা অপেক্ষায় থাকবে। ধন্যবাদ।